সবাইকে স্বাগত জানাই অনুষ্ঠান আইএসও ইএইচ এর এই অনুষ্ঠান। এবং এই যে আমরা আইএসও ইএইচ এর অনুষ্ঠানে ঠিক 1 ঘন্টা থাকব, তথ্য দেব যাবতীয়, যাতে আমরা যারা ইতিমধ্যেই বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলো খোঁজ করছেন এবং তারা সঠিক যেই সন্ধানটি পাবেন এই মুহূর্তে, সেটি হয়তো আগামী দিনে আপনার জীবনশৈলীকে অনেকটাই পরিবর্তন করে দেবে। কারণ আমাদের এইম ইন লাইফের ভিতরে একটা থাকে বিষয়, যেটি হলো নিজের পায়ে দাঁড়ানো। নিজে কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হব, নিজে কিভাবে একটা জায়গা তৈরি করব যাতে লোকে আমাকে বলবে, সাধারণ মানুষ আমাকে বলবে, বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবাই আমার প্রশংসা করবে যে আমি যেই কাজটা করি সেটা যথেষ্ট একটা খ্যাতির বিষয়, এবং সেটি আমাকে ফেম দেবে। কারণ প্রতিটি মানুষই ফেম চায়, এবং অবশ্যই আইএসও ইএইচ এর সাথে যুক্ত হয়ে সেখান থেকেও কিন্তু আমরা এই জায়গাগুলো তৈরি করে নিতে পারি। অবশ্যই সরকারি চাকরির জায়গাটা তো আছেই। প্রতি বছর ৭৭,০০০ এথিক্যাল হ্যাকার্সের প্রয়োজন হয় আমাদের ভারতবর্ষে, এবং ৫ লাখ সাইবার সিকিউরিটি প্রফেশনালসের প্রয়োজন হয়, কিন্তু যোগানটা অনেকটাই কম। কারা তৈরি করেন? আইএসও ইএইচ এই মুহূর্তে। এবং আইএসও ইএইচ এর এই অনুষ্ঠানে সরাসরি ফোন লাইনে কথা বলতে হলে 0353246192 এই নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলবেন। সিসিএন বিনোদনের ফেসবুক পেজে আমরা আছি, সেখানে গিয়ে সরাসরি আপনারা কথা বলতে পারেন। আপনার সন্তান হয়তো সঠিক জায়গায় একটা কোনো রকম দাঁড়াতে চাইছে, পেশাটাকে ঠিক করে নিতে চাইছে, কি করবেন? এই অনুষ্ঠান দেখুন, ফোন করবেন, আমাদের সাথে কথা বলবেন, আপনাদের যাবতীয় তথ্য এখান থেকে দেওয়া হবে। আজকে অনুষ্ঠানে রয়েছেন আইএসও ইএইচ এর থেকে মিস্টার চন্দর রায় রয়েছেন, ব্রাঞ্চ হেড আইএসও ইএইচ এর, এবং মিস্টার সৌম্য মুখার্জি রয়েছেন, ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট। স্বাগত জানাই দুজনকে। আবারও পেলাম, কারণ আইএসও ইএইচ এর এই অনুষ্ঠান, মানে ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিংয়ের এই অনুষ্ঠান এতটাই জনপ্রিয় হয়েছে, প্রতিটি স্টুডেন্ট যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর বসেছিল তারা জানতে চাইছে। অনুষ্ঠান তো দেখছেই বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র আমাদের শিলিগুড়ি বা নর্থ ইস্টের এই বিভিন্ন জায়গা থেকে নয়। আমরা কিন্তু যেই ফোনগুলো পাচ্ছি সেগুলো নদিয়া থেকে ফোন পাচ্ছি, আমরা আসানসোল থেকে ফোন পাচ্ছি, আমরা বহরমপুর থেকে ফোন পাচ্ছি, বর্ধমান থেকে ফোন পাচ্ছি, কারণ কোর্সটা ভীষণ ইন্টারেস্টিং। শুরু করি মিস্টার সৌম্যর কাছে। এই যে ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং, না এটা একটা, আমি শুরুতেই বললাম যে এটা একটা বিশ্বাসযোগ্য জায়গা। একজন কেন চুজ করবে এটি, এটি যদি আমি একটু দেখিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং একটা অংশ ইন্ডিয়ান স্কুল অফ অ্যান্টি হ্যাকিং ডেটা সিকিউরিটি প্রাইভেট লিমিটেড। আমরা অ্যাকচুয়ালি আমাদের 2012-তে কলকাতা থেকে একটা কোম্পানি স্টার্ট হয়েছে, যারা হচ্ছে বেসিক্যালি কাজ হচ্ছে ওদের অডিট করা, কোম্পানিতে অডিট করা। এবার অডিটের কাজ হচ্ছে ওই এথিক্যাল হ্যাকিং পারফর্ম করা, কোম্পানির যা সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে চেক করা, আর তার রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো হচ্ছে কি হচ্ছে না এগুলো সব দেখা। তো এবার আমরা কি করেছি যে আমরা দেখলাম যে এই কাজটা শুধু আমরা একা করতে পারবো না, এবার এই কাজ করার জন্য আমাদের আরও লোক লাগবে। তখন আমরা আসলে ট্রেনিংয়ের দিকেও গেলাম। এবার ট্রেনিংটা হচ্ছে আমরা একবারেই প্র্যাকটিক্যাল করাই, যতটুকু থিওরিটিক্যাল নলেজ দরকার আছে তার সঙ্গে যতটা প্র্যাকটিক্যাল দিকটা আরও দরকার আছে, ওই জিনিসগুলো আমরা করাই। আর যে কারণে যে আমরা যে প্র্যাকটিক্যালি কাজ করে যাচ্ছি, আমরা শুধু যেমন আমি অ্যাজ এ ফ্যাকাল্টি হয়েও আমি কিন্তু ওই অডিটের কাজও করছি। তো ওই দুটো মিলে আমরা একটা লাইফ কি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারে কি হচ্ছে, সব জিনিসটা আরও বেশি বোঝাতে পারবো অন্যদেরকে। এবং দেখুন, আপনারা তো আগের পর্বগুলোতেও এসেছেন আইএসওএইচ এর অনুষ্ঠানে, এবং সেটি সমস্ত জায়গা থেকে এতটাই সাড়া ফেলেছে যে যারা সঠিকভাবে একটা পেশার জায়গা খুঁজছিল, নিজেকে একেবারে এস্টাবলিশড করে ফেলা নিজেকে, এবং সেই জায়গাটা ফিনান্সিয়াল জায়গাটাও থাকে। একটা তো কোর্স করে চাকরি পেলে হলো না, তার একটা হ্যান্ডসাম স্যালারি থাকতে পারে, থাকতে হবে, সেটা এখন সবাই আশা করে। হ্যাঁ, এবং অবশ্যই সেটি আশা করা বাঞ্ছনীয়, সবাই আশা করতেই পারে, এটিতে কোনো ভুল নেই। আমি বললাম ইন্ডিয়া প্রতি বছর ৭৭,০০০ এথিক্যাল হ্যাকার্সের প্রয়োজন হয়, এটাই চারটিখানি কথা না,
৭৭,০০০ থেকে কটা এথিক্যাল হ্যাকার্স তৈরি হয়, এটা যদি আমরা একটু শুনি। দেখুন, এবার এই যে ফিল্ডটা আছে না সাইবার সিকিউরিটি, এখানে শুধু এথিক্যাল হ্যাকারদের কাজটা না। এথিক্যাল হ্যাকার হচ্ছে যে টেস্টিং করে, যে জিনিসটা ঠিক, যে জিনিসটা আমি চেষ্টা করছি ওই সিকিউরিটিটা ব্রেক করে, মানে যেমন একটা যদি আমরা একটা বাড়ি ধরি, বাড়ির মধ্যে দরজাগুলো ঠিকঠাক কাজ করছে নাকি টেস্ট করা। এবার এর ছাড়াও অনেক টাইপের লোকজন থাকে যারা এগুলো ইমপ্লিমেন্ট করে, রুলস অ্যান্ড রেগুলেশন, যেটাকে এসওপিস বলি আমরা। তো ওইগুলো ইমপ্লিমেন্ট করার জন্য লোক দরকার থাকে একদম। তবে এগুলো হচ্ছে অডিটরের কাজ, ইমপ্লিমেন্টারের কাজ, অ্যাডভাইজারের কাজ। তো এগুলো সব মিলে যে সবাই যে জাস্ট এথিক্যাল হ্যাকিং পড়ার পর যে এথিক্যাল হ্যাকিংই করবে সেটা না, এথিক্যাল হ্যাকিং সবাইকে জানতে লাগবে। তারপরে গিয়ে আমরা ওরা অডিটর হতে পারে, তারপরে ফরেন্সিক ইনভেস্টিগেটর আমরা বলছি ডিজিটাল ফরেন্সিক, এটা কিন্তু এথিক্যাল হ্যাকিং কাজ থেকে একটা বড় কাজ। পুলিশদের হেল্প করা, এখন যেমন সবকিছু ডিজিটাল হয়ে গেছে। ফরেন্সিক বলতে ফরেন্সিক রিপোর্ট যেগুলো তৈরি হয়, ফরেন্সিক, হ্যাঁ, শুধু ফরেন্সিক রিপোর্টটাও না, মানে সেটা কি সিকিউরিটি রিপোর্ট? হ্যাঁ, সিকিউরিটি রিপোর্ট। ধরে নিন একটা কোম্পানির কোনো ব্রিচ হয়েছে, একটা কোম্পানিকে হ্যাক করা হয়েছে, এবার কিভাবে হ্যাকটা হয়েছে আমরা তো গিয়ে বলে দিতে পারবো আচ্ছা হ্যাক হয়েছে, কিন্তু কিভাবে প্রসেসটা ছিল ওটাও কাজ আছে ডিজিটাল ফরেন্সিক অফিসারের। একেবারে এই যে হ্যাকিং এই কথাটা, এটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এথিক্যাল হ্যাকিং কথাটা হচ্ছে ঠিক তার বিপরীত, মানে হ্যাকার্সদের ঠেকানোর জন্য এই এথিক্যাল হ্যাকিং, আটকানোর জন্য এথিক্যাল হ্যাকিং। আমরা হঠাৎ করে শুনে থাকি, আমি এর আগের পর্বেও বলেছিলাম যে হয়তো ব্যাংকে থেকে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা চলে গেছে, সেটা হ্যাকার্সদের কাজ, আটকানোটা কিন্তু কোম্পানির কাজ। সেই জন্য কোম্পানিগুলো তৈরি হয়েছে যাতে এইভাবে আর মানুষ প্রতারিত না হয়। তার জন্য ISO/IEC ইতিমধ্যেই এই কোর্সগুলো শুরু করেছে, পাশাপাশি এটি একটি কোর্স, অন্যান্য কোর্সগুলো আছে সেগুলো সম্বন্ধে জানবো। কিন্তু তার আগে বলে রাখি, এই অনুষ্ঠান আপনারা প্রতি মঙ্গলবার দেখেন 7টা থেকে 8টা এবং 8টা থেকে 9টা। ISO/IEC থেকে বিশেষজ্ঞরা, সমস্ত বিশেষজ্ঞরা কিন্তু এই অনুষ্ঠানে আসেন আপনাদের সাথে কথা বলার জন্য। আমি এর আগেও বলেছিলাম যে গার্জিয়ানেরা যথেষ্ট চিন্তায় থাকেন, তার সন্তান হয়তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে, ঘরে বসে রয়েছে, কি করবেন? সরাসরি চোখ বুঝে কিন্তু ISO/IEC এই কথা ভাবতে পারেন। এবং আমি যেটা আপনাকে বলবো, আমি অ্যাজ এ ব্রাঞ্চ হেড আমি বলছি, ISO/IEC তো শুরু হওয়ার পর থেকে আমাদের শিলিগুড়ির এই বাঘাযতীন পার্কে যে ব্রাঞ্চটি রয়েছে, শুরু হওয়ার পর থেকে তো প্রচুর স্টুডেন্টরা ইতিমধ্যেই যোগ দিয়েছে। একদম। এবং এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, মানে ওই যে ওই কথাগুলো ভীষণভাবে নস্টালজিক একটা কথা, ওই সাইবার ইনফরমেশন, সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, এগুলো কিন্তু ভীষণ একটা জায়গায় আছে। একটা আমি বলেছিলাম যে রোমাঞ্চকর, বেশ একটা অ্যাডভেঞ্চার বিষয় রয়েছে। তো সেই বিষয়টা আমি এখানে কিছু জিনিস অ্যাড করতে চাইবো। অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটিতে আমরা যে ট্রেনিং প্রোভাইড করছি, সেই ক্ষেত্রে স্টুডেন্টদের 2-3টে জিনিস ভালো করে জানতে হবে। ফার্স্ট হচ্ছে স্টুডেন্টরা কেন সাইবার সিকিউরিটিতে আসবে। ফার্স্ট রিজনস হচ্ছে তাদের হচ্ছে জব দরকার। নর্মালি আমাদের ইন্ডিয়াতে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে, স্টুডেন্টসরা গ্র্যাজুয়েশনস করছে, মাস্টার্স করছে, কিন্তু তারা সঠিক কেরিয়ার পাথ পাচ্ছে না। কেউ হয়তো অনার্স নিয়ে পড়াশোনা করছে ডিফারেন্ট সাবজেক্টসের উপরে, কিন্তু আমরা যখন সাইবার সিকিউরিটির উপরে ট্রেনিং করাচ্ছি, সবার আগে জানতে হবে সাইবার সিকিউরিটির মার্কেটে কি ডিমান্ড আছে, সাইবার সিকিউরিটিতে কি জব অপরচুনিটিস আছে, আর কি ধরনের সাইবার সিকিউরিটিতে জব পাওয়া যেতে পারে, আর কোন কোম্পানিতে আর কেন পাওয়া যেতে পারে, বা কিরকম স্যালারি হতে পারে। ফার্স্ট আমি একটা এক্সাম্পল দিয়ে করবো। আজকের ডেটে সবচেয়ে, আপনাকে কোয়েশ্চেন একটা আমি করি, আজকের ডেটে আপনার কাছে সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস কি? সবচেয়ে ভ্যালুয়েবল, সেটা প্রোডাক্ট হতে পারে বা কোনো ইনফরমেশনস, এমন কিছু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার কাছে লাইফে, মানে একটা ইন্ডিভিজুয়াল মানুষের কাছে বা একটা কোম্পানির কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি আজকের ডেটে? একটা তো আমি বললাম যে ফেম। হ্যাঁ, একটা ফেম আছে, কিন্তু আজকের ডেটে ধরুন ডেটা, আমরা যেটাকে বলি ইনফরমেশন, সেটা পার্সোনাল ডেটা হতে পারে, কোম্পানির ক্ষেত্রে সেটা তাদের ক্লায়েন্টের ডেটা হতে পারে, নিজস্ব কাস্টমার্স ডেটা হতে পারে। তো এই যে ডেটা হচ্ছে আজকের ডেটে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। একেবারে ডেটা, আজকে আমরা ডেটাটাকে, আমরা একটা যদি নর্মালি মোবাইল পারচেস করি, কি করি? সবার প্রথমে মোবাইলে অ্যান্টিভাইরাস ইনস্টল করি, ইন্টারনেট সিকিউরিটি ইনস্টল করি। পারপাস কি? আমরা মোবাইলটা যাতে পাসওয়ার্ড দিই, সিকিউর থাকে। তো সেই রকমই
আজকে যদি আমার কোনো কারণে মোবাইলটা হারিয়ে যায়, তো সেই ক্ষেত্রে মোবাইলটাকে আমার যদি কেউ যদি আমাকে এর থেকে বেশি টাকা দেয়, আমি কিন্তু মোবাইলটা নিয়ে নেবো, মোবাইলের দামের থেকে বেশি থাকলেও, কারণ আমার কাছে ইনফরমেশনটা ইম্পর্টেন্ট বেশি মোবাইলের থেকে। সেই এক্সাম্পল দিয়ে আমি বলছি, আজকের ডেটে যেমন পার্সোনাল মানুষের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইনফরমেশনস, কোম্পানিগুলোর ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাদের ক্লায়েন্টের প্রোটেক্ট করা। তো আজকে আপনি যদি একটু গুগল সার্চ করুন বা বিভিন্ন নিউজ দেখেন, পার ডে বিভিন্নভাবে ওয়েবসাইট হ্যাক হচ্ছে, বা বিভিন্ন রকম সাইবার ক্রাইম যেগুলো ঘটছে, অথবা বিভিন্ন রকম মালওয়্যার অ্যাটাক হচ্ছে, বা বিভিন্ন রকম ধরনের আপনি যদি এগুলো চেক করেন জানতে পারবেন। তো এগুলোকে প্রোটেক্ট করার জন্য প্রত্যেকটা কোম্পানি আজকের ডেটে সাইবার সিকিউরিটিতে একটা পার্টিকুলার ইনভেস্টমেন্ট করছে, যেটা নর্মালি যে কোনো কোম্পানি বিভিন্ন ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট করে, যেমন প্রমোশনস, মার্কেটিং, অ্যাকাউন্টস, আরও বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে, সেরকমই সাইবার সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট করছে। এবার প্রত্যেকটা কোম্পানি, সেটা বিভিন্ন রকম হতে পারে, আপনার হচ্ছে যে কোনো সেক্টরস, আইটি সেক্টরস, নন আইটি সেক্টর, সব জায়গায় কিন্তু রিকোয়ারমেন্ট। তো তারা এবার এই রিকোয়ারমেন্টটা কীভাবে ফুলফিল হচ্ছে, তারা কিছু স্কিলড ম্যান পাওয়ার হায়ার করছে, যারা এই সাইবার সিকিউরিটি স্কিলসগুলো শিখেছে। তো এইভাবে জব অপরচুনিটিস মার্কেটে তৈরি হচ্ছে। আপনি যে একটু আগে বললেন লাইক 77,000 যে রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলো এইভাবেই কিন্তু এসেছে। তো এবার আমরা যে ট্রেনিংগুলো করাচ্ছি, আমরা এই স্কিল বেসড ট্রেনিংগুলো করাচ্ছি, ডিফারেন্ট কোর্সেস আছে আমাদের কাছে, সেগুলো আগে গিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। একেবারেই আমি বলি, চাকরির জায়গাটা কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে, একদম প্রচুর খুব demand। মানে শূন্য পদ কিন্তু তৈরি হয়েছে, এবং এই জায়গাটাকে যদি আমরা একটু খুব নজর দিয়ে দেখি, এইখানে নিজের স্থায়িত্বটাকে তৈরি করে নিতে পারবো। খুব যদি বুদ্ধি করে এগোই, তাহলে হয়তো আমি সেইখানে চান্স নিতে পারি যেখানে আমি খুব সহজে একদম শীর্ষে পৌঁছতে পারবো। সরকারি চাকরির হাতছানি তো অবশ্যই রয়েছে, সরকারি চাকরির সুযোগ বহুল পরিমাণে, এখানে 100% প্লেসমেন্ট রয়েছে, এটি সবচেয়ে বড় কথা। আমি মিস্টার সৌম্যকেও বলবো, মিস্টার চন্দনকেও বলবো, এই যে প্লেসমেন্টের বিষয়টা, এটা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকাল আমরা দেখি বিভিন্ন কোর্সেস, এর আগের পর্বে হয়তো আমি আলোচনা করেছি, আবারও বলছি, বিভিন্ন কোর্সগুলো করানো হয়, কিন্তু প্লেসমেন্টটা ঠিকমতো পাওয়া যায় না। হয়তো অ্যাডমিশন নেওয়ার সময় তাদেরকে ভুরি ভুরি প্রতিশ্রুতি দেওয়া হয় স্টুডেন্টদেরকে, এই করা হবে, সেই করা হবে, এটা করে দেওয়া হবে, কিন্তু তারপরে যখন কোর্স শেষ হয়, দেখা গেল বছর দেড়েক দুয়েক চলে গেল, তার কোনো খবরই হলো না, তাই সে কোনো জায়গায় একটি চাকরি পর্যন্ত পেল না। সেই দিক দিয়ে নিশ্চিন্ত করা যায় আইএসও ইএইচের জায়গাকে একেবারেই আলাদা। দেখুন, ব্যাপারটা এরকম হচ্ছে, প্লেসমেন্টের ব্যাপারটা আমি একটা আলাদাভাবে বলি একটু, যে আমাদেরকে যত না প্লেসমেন্ট কাউকে দিতে লাগে, অলরেডি স্টুডেন্ট প্লেসমেন্ট পেয়ে যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, লাস্ট বছর আমার একটা স্টুডেন্ট ছিল, তো ওর কথা ছিল আমাদের কোম্পানি জয়েন করার, কিন্তু ওর যে ও ক্লাসগুলো করছিল, তার লাস্টের দিকে গিয়েই ও ডাইরেক্টলি বিডিও বলে একটা কোম্পানি আছে, ওখানে ডাইরেক্টলি চাকরি পেয়ে গেল। তো আমাদের অফারটাও তখন আর নিল না, বিকজ ও বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, তো বাইরে চলে গেছে। তো আমরা ওদেরকে এমনভাবে অলরেডি রেডি করে ফেলি যে ওদেরকে আমাদের কাছে প্লেসমেন্ট বলতে লাগে না, আমরা তো দিচ্ছি, আমরা বলে দিচ্ছি, আমাদের কাছে কোম্পানিদের লিঙ্ক আছে, যেমন পিডব্লিউসি কলকাতা যেটা আছে, ওইখানে যত এমপ্লয়িজ যারা সাইবার সিকিউরিটি সব আইএসএ স্টুডেন্ট, কলকাতা ব্রাঞ্চের যারা আছে পিডব্লিউসি সবাই আইএসএ স্টুডেন্ট, ওটা আছে ওখানটা, ইভেন যারা লিড ওখানটা আছে সবাই। তো ওরকমভাবে আমাদের কোম্পানির সাথে অনেক রিলেশন হয়ে গেছে, যেমন জেপি মর্গান আছে, কেএপিএমজি আছে, এর সাথে অলরেডি লিঙ্ক আছে। তো আমরা অলরেডি বলি যে স্টুডেন্টদেরকে ওখানে আমরা ইন্টারভিউতে বসাই, তারপরে তো স্টুডেন্টের একটা থাকবে, স্টুডেন্টরা ক্লিয়ার করবে, কিন্তু তার আগেও স্টুডেন্টরা যখন অলমোস্ট বুঝে যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস, তখন কি ওরা নিজেরাই পেয়ে যাবে। এই কোর্সের একটা ব্যাপার আছে যে এই কোর্সে সবাই জানতে পারে, সবাই জানতে পারে, কোনো এমন না যে যারা চাকরি পাচ্ছে তাদের জন্য, বিকজ এখানটা অনেক ফ্রিল্যান্সিংয়ের অফার আছে। এবার ফ্রিল্যান্সিংটা কীভাবে হচ্ছে, একটা কনসেপ্ট যাকে বলা হচ্ছে বাগ বাউন্টি। বাগ বাউন্টিতে কী হয়, যে ধরুন আমি এক জায়গায় কাজ করছি অলরেডি, যেখানে আমি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার বা কিছু জন্য কাজ করছি, তো ওইখানে কী করতে পারে যে অনেক কোম্পানিরা আছে, বিদেশি কোম্পানি, তারা বলে হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওয়েবসাইট আছে, মোবাইল অ্যাপ্লিকেশন, তার মধ্যে বাগ বার করে দেওয়া। আর এখানে বাগটা মানে হচ্ছে একটা সিকিউরিটি ভালনারেবিলিটি। আচ্ছা, এবার এই যখন বাগটা আমরা বার করে দিই, তখন একটা বাগের জন্য 4টা রেটিং হয়, ক্রিটিক্যাল, হাই, মিডিয়াম, লো। ক্রিটিক্যাল হচ্ছে একদম সবচেয়ে হাই লেভেলে ভালনারেবিলিটি, লো হচ্ছে একদম লো লেভেলে। তো এবার বিশ্বাস করবেন না যে এই একটা যদি আমি ক্রিটিক্যাল বাগ পাই না, একটা শুধু, মাল্টিপল না, যে কোনো একটা সফটওয়্যারে, বা আমি মোর দ্যান $10,000 কামাতে পারি আরে
পার বাগ। এবার এটা উদাহরণ আছে, দিল্লির একটা ইন্ডিয়ান, আমি নাম ভুলে যাচ্ছি তার, মাইক্রোসফট একটা সার্ভার আছে ওদের, অ্যাজিওর সার্ভার বলে, এখানে একটা বাগ পেয়েছিল। তো এখানটা ওই একটা বাগের জন্য ও $80,000 পেয়েছিল। আরে বাবা। আর এখন ইন্ডিয়া এই বাগ বাউন্টিতে এত ওপরে যাচ্ছে যে ইন্ডিয়ার ওয়ার্ল্ডের নাম্বার 2-তে র্যাঙ্ক করে। ফার্স্টে র্যাঙ্ক করে ইউরোপ, সেকেন্ডে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি শুধু র্যাঙ্ক করে, তারপরে হচ্ছে পুরো আমেরিকা, নর্থ অ্যান্ড সাউথ মিলে। ঠিক আছে, তো এবার এখানটা শুধু জব ফোকাস যদি আমাকে নাও যেতে, আমার যদি লাগে যে আমি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করব না, ফ্রিল্যান্সিংয়ের অনেক উপায় আছে, অনেক এবং উপায় আছে। সেরকম করছেও, ফ্রিল্যান্সিং করছেও, প্রচুর ছেলেমেয়েরা করছে। বিকজ ধরে নিন এখন আমি, সবাই একটা থাকে হচ্ছে গ্র্যাজুয়েশন করার পরে চাকরি পাবে, তো চাকরি ঢুকে গেল, তখন ওর লাগে হচ্ছে যে আমি চাকরিটা এমনভাবে যেতে চাই যে আমি যেন পোস্ট গ্র্যাজুয়েশনটা করতে পারি। তখন ওরা কি করছে, ফ্রিল্যান্সিং সব জায়গায়, সফটওয়্যার ডেভেলপ ফ্রিল্যান্সার হয় যে কোনো জিনিসে। এবার এথিক্যাল হ্যাকিং ফ্রিল্যান্সিংটা এমন বড় জিনিস হয়ে গেছে যেখানটায় ওকে এক মাসে যদি 5 দিন বসে আর 5টা যদি, ভীষণ ডিমান্ডিং, ভীষণ ডিমান্ডিং, ভীষণ ডিমান্ডিং, এথিক্যাল হ্যাকিং ভীষণ ডিমান্ডিং। কারণ সিকিউরিটি এখন সবচেয়ে বেশি মানুষ চায়। যেরকম বললো যে ডেটা খুব গুরুত্বপূর্ণ, ডেটা যেরকম গুরুত্বপূর্ণ সেরকম সিকিউরিটিটাও গুরুত্বপূর্ণ। ডেটার ক্ষেত্রে কি সাপোর্ট দিবে, সেটা সাইবার সিকিউরিটি। এবং সেখানে যদি কোনো ডেটা আপনার লস হয়ে যায়, সেটাকে রক্ষা করার দায়িত্ব কার? একটা সেল তৈরি হবে এবং বিভিন্ন বিষয়ে এটিতে আপনাকে একেবারে গাইড করে তৈরি করে দেবে। সেখানে আমি বলছি না যে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের জন্য বা তার পাশে গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছে তাদের জন্য, এছাড়াও অন্যান্য মানুষেরাও কিন্তু এতে যোগদান করতে পারে। শুধুমাত্র যে স্টুডেন্টদের জন্য তাও না, এরকম বহু মানুষরা কিন্তু করছে যারা অফিস করেও কিন্তু কোর্সগুলো শিখে নিচ্ছে। কারণ ভবিষ্যতে কী চায়, কারণ কেউ তো একটা জায়গায় থাকতে চায় না, প্রমোশনটা চায়। হয়তো সে কোম্পানি চেঞ্জ করলো, আমি সেখান থেকে চেঞ্জ করে আমি সাইবার সিকিউরিটিতে যেতেই পারি। সেই জন্যই এই কোর্সগুলো করে নেওয়া, এবং এই কোর্সগুলো করতে কিন্তু কোনো অসুবিধা নেই। দেখুন এটাতে একটা আমি ব্যাপার বলতে চাই যে প্রফেশনাল স্টুডেন্ট আছে না, এখন একটা খুব কনসেপ্ট আসছে যে কোডিং জানলেও শুধু হলো না, সিকিওর কোডিং জানতে লাগে। কোডিং জানা মানে হচ্ছে আমরা সফটওয়্যার বানাতে পারছি, এবার সফটওয়্যারটা সবাই ইউজ করছে, ওটা মানে সবাই ডেটা দিচ্ছে, এবার ওটাকে যে সিকিওরভাবে কীভাবে আমি বানাবো, কীভাবে কাজ করব, কীভাবে ওটাকে ইমপ্লিমেন্ট, ওটার সার্ভারে চলবে, কীভাবে ডেটা কালেকশন হবে, কীভাবে ডেটা প্রসেসিং হবে, এই প্রত্যেকটা জিনিস একটা কোডারে এখন জানা খুব দরকার। বিকজ ওরা যখন ক্লায়েন্টকে দিচ্ছে, ক্লায়েন্টকে এর পরে গিয়ে আবার এক্সট্রা সিকিউরিটি ফিচার ওখানে অ্যাড করতে লাগছে। তো এই কারণে প্রফেশনালদেরকে আমরা যেটা বলি, তারা এক টাইপের যেটা আমরা করাতে পারি তাদেরকে হচ্ছে সিকিউর কোডিং প্র্যাকটিসেস বোঝানো, অথবা সোর্স কোড রিভিউ, যে কোডগুলো লিখছে ওইটার মধ্যে কী কী ভালনারেবিলিটি থাকতে পারে। এবার ধরে নিন আমার যদি একটা বাড়ি আমি আগের থেকে বানাই, যেখানে আমি অলরেডি একটা স্টিলের দরজা লাগিয়ে রাখি, তাহলে তো ওটার মধ্যে কেউ ভাঙতে পারবে না, না একেবারেই না। এবার যদি আগে একটা যদি প্রফেশনাল যে অলরেডি সফটওয়্যার ডেভেলপার অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার কাজ করছে, তাকে যদি আমরা সিকিউর কোডিং প্র্যাকটিস শিখিয়ে রাখি, তাহলে সফটওয়্যারটা স্টার্টিং থেকে অনেকটা সিকিউর হয়ে যাবে। আমি এটা বলছি না যে সিকিউর কোডিং শিখলে একদম জিনিসটা বন্ধ হয়ে যাবে, কিন্তু একটা লিমিট হয়ে যাবে যে কতটা অ্যাটাক হতে পারে কি পারে না। ইভেন এবার ধরে নিন যে আপনি বললেন যে সবাই একটা প্রমোশন চাচ্ছে, তো এখন সাইবার সিকিউরিটি প্রত্যেক দিন ডেভেলপ হচ্ছে। সাইবার সিকিউরিটিতে একটা জিনিস আছে যে আমি আজকে যেটা শিখছি, কালকে গিয়ে আমাকে ওটার আর একটা লেভেল শিখতে লাগবে। তো এখানটা এখন আপনি শুনতে পারবেন যে আমাদের ক্রিপ্টোকারেন্সি একটা কনসেপ্ট এসছে, এনএফটি বলে কনসেপ্ট এসছে। এবার এনএফটি আর ক্রিপ্টোকারেন্সি একটা কনসেপ্টের উপরে কাজ করে যেটাকে বলে ব্লক চেন। এবার এই ব্লক চেনটা সবাই আসে শেখাচ্ছে, সবাই অনেক কেউ ইনভেস্টও করছে ক্রিপ্টোকারেন্সির ওপরে। তো ব্লক চেনের সিকিউরিটি কিন্তু এখন শেখা খুব দরকার, কিন্তু একটা সময় যাওয়ার পরে যেভাবে এই ব্লক চেনের কনসেপ্টটা অনেক কেউ নিচ্ছে, তো এই ব্লক চেনটা সিকিউরিটি জিনিসটা দাঁড়া। তো এবার যারা অলরেডি সিকিউরিটিতে কাজ করছে তাদেরকে ব্লক চেন, ক্লাউড সিকিউরিটি, ভার্চুয়ালাইজেশন সিকিউরিটি যা যা আছে, লিনাক্স হার্ডনিং, এইসব কনসেপ্ট থাকে, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট। তো এই জিনিসগুলো যে শেখে ওরা শুধু প্রমোশন না, ওরা নিজেরা ওইটাকে আরও এস্টাবলিশ করে ধরে নিজের একটা কোম্পানি স্টার্ট করে দিতে পারবে যেখানে শুধু ওই পার্টিকুলার জিনিস নিয়ে কাজ করছে। একেবারে আমি যেরকম বলছিলাম যে আজকাল তো চাকরি মানে জায়গাটা, চাকরি খুঁজে পাওয়ার জায়গাটা খুবই শক্ত, সহজে সন্ধান পাওয়া যায় না। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সেই সন্ধান দিচ্ছি, যেখানে আপনি হয়তো চাচ্ছেন যে একটা পেশাগত জায়গাটাকে একেবারেই পাকাপোক্তভাবে তৈরি করে নেওয়া,
একটা প্রফেশনে গিয়ে সেখান থেকে আপনার একটা হ্যান্ডসাম স্যালারি যদি আর্ন করেন, তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না। এবং এই যে একটা কোনো পর্বে একটা কথা হয়েছিল যে পকেট মানি, শুধুমাত্র পকেট মানির কথা ভাবলে চলবে না, ভবিষ্যৎটাকে সিকিউর করতে হবে। আমরা বিভিন্নভাবে সিকিউর করতে চাই, কিন্তু সঠিক জায়গায় দেখবেন কোনো জায়গায় 2 দিন কাজ করছি, আরেক জায়গায় 2 দিন কাজ করছি, এরকম করে। কিন্তু আইএসওইএইচের বলা যায় এই কোর্সগুলো করে যদি আপনি সঠিক জায়গায় পোস্টিংটা পান বা সেখানে আপনার প্লেসমেন্টটা হয়, তাহলে কিন্তু একেবারেই সুদৃঢ় হবে, ওই এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে বেরোতে হবে না। এবারে আমি একটু মিস্টার চন্দনের কাছে যেটি শুনবো, মিস্টার চন্দন রায় হচ্ছে আইএসও ইএইচের ব্রাঞ্চ হেড, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি। যেটি জানতে চাবো, এই যে প্লেসমেন্টের কথা বললাম, স্যালারি কথা তো আমি শুরুতেই বলছিলাম, একটু স্যালারি কথাটা শুনি। স্যালারি কথাটা শুনে কিন্তু অনেকে চমকে যাবেন, এটা আমি দেখুন, প্রথমত আমি যদি শুরু করি, আমাদের কাছে 2 রকম ক্যাটাগরি স্টুডেন্টস থাকে। একটা হচ্ছে খুব ভালো স্টুডেন্টস, আর একটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টস। যারা ধরুন ট্রেনিং নিচ্ছে আমাদের কাছে যে স্টুডেন্টসগুলো, তো আমরা আমাদের এখানে কিছু ইন্টারভিউ করি স্টুডেন্টদের, যাদের সেই ইন্টারভিউ নেওয়ার পরে আমরা যদি দেখি স্টুডেন্টসগুলো, সেই ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্টস কি থাকে, ইন্টার্নশিপ করে। সেটা কখনো কখনো ডিফারেন্ট কোম্পানি থেকে, ইন্টার্নশিপ মিনস অন জব ট্রেনিং। সেখানে কোম্পানি কিছু স্টাইপেন্ড প্রোভাইড করে, আর কিছু তার সাথে সে জব কাজটা শিখতে পারে। সেটা ডিউরেশন 3 মান্থস বা 6 মান্থস এরকম হয়। এই ইন্টার্নশিপ করার পরে সেই অ্যাভারেজ স্টুডেন্টসগুলো বা সেই স্টুডেন্টসগুলো ডাইরেক্টলি প্লেসমেন্টের যখন যায়, ইন্টারভিউয়ে বসে যখন অফ ক্যাম্পাস বা অন ক্যাম্পাসিংয়ে, তখন কিন্তু তারা একটা ভালো অ্যামাউন্টের স্যালারি প্যাকেজ মানে পায়। যেমন আমি যদি বলি, খুব কম সিএইচ করার পরে বা এনপিটি, ডব্লিউএপিটি এগুলো করার পরে উইথ গ্র্যাজুয়েশন যদি থাকে, সেই ক্ষেত্রে স্টুডেন্টসরা মিনিমাম 25 to 35,000 স্যালারি পেতে পারে। এটা হচ্ছে একদমই অ্যাভারেজ স্টুডেন্টস, বিগিনার লেভেলে আমি বলতে চাইছি। কিন্তু যারা এর থেকে একটু বেটার স্টুডেন্টস, সাবজেক্ট নিয়ে খুব রিসার্চ করছে, সাবজেক্ট নিয়ে প্যাশনস আছে, ইন্টারেস্ট আছে, হার্ডওয়ার্ক করছে, সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টগুলো স্যালারি কিন্তু মোটামুটি 30 থেকে 50,000 অ্যাভারেজলি পেতে পারে, আপ টু 2.5 লাখ পর্যন্ত আমাদের কিন্তু স্যালারি পেয়েছে অ্যাজ আ ফ্রেশার্স। ঠিক আছে, তো ডিপেন্ড, আমাদের কাছে অনেক সময় কোশ্চেন আসে, আমি বলছি এটা কথা, অ্যাকচুয়ালি আমরা রেগুলারলি আমি হচ্ছে ক্যারিয়ার কাউন্সিলিং করি। ঠিক আছে, তো আমার কাছে প্রচুর ফোনস আসে, বা অথবা আমার কাছে কাউন্সিলিং এর জন্য স্টুডেন্ট আসে। সবার আগে প্রথম কোশ্চেন থাকে, আমি কত টাকার স্যালারি জব পেতে পারি। তো আমরা স্টুডেন্টকে গাইড করি এইভাবে, স্যালারির টার্গেটটা হচ্ছে তোমাকে বানাতে হবে। তুমি 1 লাখ স্যালারি পার মান্থ পেতে চাও, না হচ্ছে স্যালারি পেতে চাও 30,000 না 20,000। আজকে যদি তোমার টার্গেট থাকে 1 লাখ স্যালারি পার মান্থ পেতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে টার্গেট বানাতে হবে, সেই লেভেলের স্কিলসগুলোকে তৈরি করতে হবে। আমরা ইন্টারভিউ বসিয়ে দেবো 1 লাখ টাকা পার মান্থ স্যালারি, কিন্তু সেই জায়গাটা ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাকেও তো তৈরি হতে হবে। আমরা স্টুডেন্টদেরকে প্রথম থেকেই সেইভাবে তৈরি করি উইথ টেকনিক্যাল স্কিলস, তার সাথে সাথে কিভাবে ইন্টারভিউ দিতে হবে, কিভাবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কমিউনিকেশন, সিভি রাইটিং থেকে শুরু করে ডিফারেন্ট যে ইন্টারভিউ বসার জন্য যে রেডি, প্লাস কনফিডেন্স লেভেলটা আমরা গ্রো করি স্টুডেন্টের, তাহলে ধীরে ধীরে সেই স্টুডেন্টরা সেই জায়গায় পৌঁছতে পারে। এরকম আমার কাছে প্রচুর স্টুডেন্টস আছে যারা আমাকে ধরুন একটা টাইমে কল করেছিল, এই ডিউরিং লকডাউন যখন চলছিল, ক্লাস 12-এর পরে আমাকে ফোন করেছে, কথা বলেছে। তো তখন তারা একদমই কনফিডেন্স লেভেল খুব লো, কিন্তু যখন সেই স্টুডেন্টসগুলো আস্তে আস্তে শিখেছে, আজকের ডেটে সেই স্টুডেন্টসগুলো, আমি একজনের স্টুডেন্টের নাম নিতে চাই, তাজদার আলম। সে আমাদের একজন স্টুডেন্টস, সে আজকের ডেটে কিন্তু আগের এপিসোডে বলেছিল হয়তো, সে হচ্ছে বেঙ্গল হ্যাকাথন, যে বেঙ্গল সিকিউর হ্যাকাথন, সেখানে টপ করেছিল। তাকে অনেকগুলো কোম্পানি অ্যাজ আ ইন্টার্নশিপের জন্য অফার করেছে। তো এই যে আজকে ইন্টার্নশিপের জন্য অফার করেছে, বা অনেক কোম্পানি ওকে জানছে, বা এই যে বেঙ্গল হ্যাকাথনে টপ করেছে, এইগুলো যখন ও নিজের সিভিতে লিখবে, এখন সেই ছেলেটা ফাইনাল ইয়ারে আছে, সে যখন এই সিভিতে এগুলো লেখার পরে পরবর্তীতে কোনো কোম্পানিতে ইন্টারভিউর জন্য বসবে, এগুলো কিন্তু ওর কাছে অনেকটাই প্লাস পয়েন্ট। সেই কিন্তু তখন আর এই ছেলেগুলো কিন্তু আর স্যালারি করবে না যে আমি কত টাকা পেতে পারি, এরা নিজের টার্গেট নিজে সেট করবে যে আমি কত টাকা পেতে চাই। এই ফিল্ডটা এরকম, এই ফিল্ডটা কিন্তু সবার জন্যও নয়। কিন্তু এটা আমি যদি বলি যে যাদের ইন্টারেস্ট প্যাশন আছে তারাই একমাত্র আসুন, এই নয় যে আমার একটা জব পেতে হবে, আমাকে একটা কোনো কোর্স লাগবে, আমি চলে আসি, নয়। আমরা সবসময় স্টুডেন্টকে সবার আগে এই কথাটা বলি, তোমার এই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আছে কিনা, যদি ইন্টারেস্ট থাকে তাহলে পরে তুমি এখানে আসো, আমরা তোমাকে গাইড করব, তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। একেবারে এই সাইবার সিকিউরিটির কোর্স অনেকেই করতে চায়। আমি যেহেতু বলছিলাম যে
এটাতে খুব একটা মনে হয় যে নতুন একটা বিষয় রয়েছে, একদম জানা, interesting, নতুন, খুব খুব interesting। ইন্টারেস্টিং, ভীষণভাবেই ইন্টারেস্টিং এই জন্যই যে অনেক কিছু শেখা যায় এখান থেকে। আমি একজনকে রক্ষা করছি, একটা কোম্পানিকে পুরো রক্ষা করছি, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। শুধুমাত্র আমি যে স্যালারিটা পাচ্ছি বা অন্যান্য কিছু না, আমি কাজের মাধ্যমে তাকে তার পুরো বিষয়টাকে আমি একেবারে এবার secure করে এখানটায় দিতে যে পারছি। এখানটায় অ্যাচিভমেন্টের বড় একটা হচ্ছে দায়িত্ব। দায়িত্ব। আমি একটা কোম্পানির যখন কাজ করছি, আমি কোম্পানির সম্বন্ধে কি কাজ করছি কোনোদিন বলতে পারবো না, কেন কোম্পানি এটা বিশাল হার্ম হয়ে যাবে যদি একটা আমি কাউকে বলে দিই। তো আমরা যখন কোনো জায়গায় কাজ করছি না, আমাদের স্টুডেন্টদেরকে প্রথমেই বলা হয় যে তুমি যে নলেজটা পাচ্ছ এটা খারাপ নলেজ, একেবারে। বিকজ আমরা এটাকে একটা এথিক্যাল ওয়েতে তোমাকে শেখাচ্ছি, আর যতটুকু তোমার দরকার ওটা শেখাচ্ছি, এরপরে তুমি এটা কীভাবে ইউজ করছো। তা এবার আমি এটা কেন বলছি কথাটা, বিকজ অনেকজন লাগতে পারে যে আমি এখানে শিখবো, শিখে গিয়ে আমি অন্য কারো মোবাইল হ্যাক করবো মজা করার জন্য। সবাই এটা, আমাদের কাছে ফোনও এসছে অনেক। এবং এই বিষয়টা আমি মিস্টার সম্মু আপনাকে একটু থামাই। এই হ্যাকিংটা কিন্তু খুব ইজি যদি সহজে মানে জানা যায় কোর্সের বিষয়গুলো এর সাথে। হ্যাঁ, যদি পড়ার দিকটা দেখুন, বেশি কিছু ওরকমভাবে পড়তে লাগবে না, কয়েকটা কনসেপ্ট আছে যে আমি একটা তালাকে যদি ভাঙতে চাই, আমার আইদার কিছু একটা কাটার জন্য লাগবে বা হাতুড়ি লাগবে ভাঙার জন্য। এখন আমরা বলবো যে কোন জায়গায় মারলে ওটা ভাঙে যাবে, এটাই হচ্ছে পথটা জাস্ট দেখায় দিই। এবার তারপর ওর নলেজ। তো এখন আমরা এই কারণে আমি এই কথাটা বললাম যে ধরুন আমাদের কাছে এখন সবাই লাগতে পারে, অনেক লাগতে পারে জিনিসটা যে যে আমাদের কাছে যে শিখছে তারা কি সত্যি সঠিক পথে আছে নাকি বাজে জায়গায় গেছে। তো আমরা ওটা বলতে চাই যে আমরা যখন কাউকে শেখাচ্ছি না, তাদেরকে অলরেডি বলে দিই এগুলো সব, যে কি কি করা উচিত, কি কি করা উচিত, সেগুলো মেনে চলতে হয়, মেনে চলতেই লাগবে। না চললে এখন আমাদের ল অনেক স্ট্রিক্ট হয়েছে সব জিনিস নিয়ে, একটাও যদি ছোট কারোর ইনফরমেশন বাইরে চলে যায়, কারণ অনেক জায়গা হচ্ছে। আর ইভেন হচ্ছে এর থেকেও বড় জিনিস, ও যেন নিজে হ্যাক না হয়। হ্যাকিং করার সময় আমরা যখন নিজের ল্যাপটপ ইউজ করি না, তো অনেক জিনিস হ্যাক হয়ে যায়, সেটা হ্যাক হওয়ার চান্স অনেক বেশি, অনেক বেশি, বিকজ ওখানে অনেক কিছু থাকে যেগুলো থাকা উচিত না ল্যাপটপের মধ্যে। তো ওই কারণে এখন ধরে নিন যদি আপনি কাউকে বলুন, কোনো একটা কোম্পানিতে গেলেন আপনার ক্লায়েন্টকে, যে আমি আপনার কোম্পানিকে সিকিউর করার জন্য এসেছি, কিন্তু অলরেডি আপনার প্রিভিয়াস লাইফে কী হয়েছে যে আপনার কোম্পানি নিজেই হ্যাক হয়ে গেছে, তখন তো কোনো লাভ হবে না, লাভ হবে না একেবারে। তো সেই জন্য আমরা সব কিছু শেখাচ্ছি এখানে, শুধু কীভাবে হ্যাক করতে লাগবে সেটা না, কীভাবে নিজেকে সেফ থাকতে লাগবে, আর কতটা লিমিট পর্যন্ত কাজ করতে লাগবে। যেমন এথিক্যাল হ্যাকিং মনে না আমরা ডেটা চুরি করছি, আমরা জাস্ট বলেছি তালাটাকে এইভাবে ভাঙতে, যদি চান তাহলে এইভাবে ভাঙতে পারেন। এমনি আপনারা যে সমস্ত কোম্পানির কাজগুলো করেন, হ্যাঁ, সেই সমস্ত কোম্পানির যে সিক্রেটটা আছে সেটা তো নিজের ভিতর রাখতেই হবে, একদম। কোনোভাবেই সেটি বাইরে প্রকাশ পাবে না, কোনোভাবে না। আমাদের একটা প্রথমে একটা রেসপন্সিবল ডিসক্লোজার পলিসি বলে একটা জিনিস থাকে, তো ওটাতে কি হয় যে আমাদের কোম্পানি একটা দুটো কোম্পানির মধ্যে এগ্রিমেন্ট হয় যে আমরা কতটুকু বলতে পারবো। এবার ধরে নিন আমাদের যে ক্লায়েন্ট আছে, যেমন কোকা-কোলা আমাদের ক্লায়েন্ট, আমরি হসপিটাল ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট আছে আমাদের। তো এবার জাস্ট ক্লায়েন্টই ওরা, কিন্তু ওদেরকে আমরা ট্রেনিং দিছি না সার্ভিস দিচ্ছি, কেউ ওটা জানতে পারবে না, কেন এতটা এটা হিডেন থাকে। ইভেন ওরা এটা এমনভাবে কাজ করে যে আমরা ওদেরকে সিকিউরিটি প্রোভাইড করছি, এবার ওটার ওপরেও টেস্টিং করার জন্য অন্য কোম্পানি আছে। তো এইভাবে জিনিসটা খুব সিকিউরভাবে চলে, এভাবেই সিকিউর, খুব সিকিউরভাবে চলে। এবারে যেরকম বলছিল মিস্টার সৌম্য, আপনার কাছে জানতে চাই যে কোন কোন কোম্পানিগুলো ISO-H থেকে হায়ার করতে পারে আপনার কাছে জানতে চাই। দেখুন, আমাদের কাছে আমাদের স্টুডেন্টসরা বিভিন্ন রকম কোম্পানিতে চাকরি করছে, জব করছে, এখান থেকে আমাদের ট্রেনিং কমপ্লিট করার পরে সেই কোম্পানিগুলো লাইক আমি কয়েকটা নাম নিব, সবগুলো নাম তো নেওয়া আমার কাছে সম্ভব নয় এই মোমেন্টে, যেমন TCS, PwC, EY, তারপরে আপনার হচ্ছে লাইক ডেলয়েট আছে, Deloitte, KPMG, মাল্টিপল কোম্পানি, যে কোম্পানি সিকিউরিটিতে কাজ করছে বেশিরভাগ কোম্পানিকে আমরা প্লেসমেন্ট দিচ্ছি। বন্ধন ব্যাংকও বোধহয় রয়েছে, বন্ধন ব্যাংক আছে। আমি যেটা বলছিলাম, PwC আর বন্ধন ব্যাংক হচ্ছে আমাদের স্টুডেন্ট ভর্তি। PwC যে পুরো টিমটা আছে যে সাইবার সিকিউরিটিতে কাজ করছে সবাই ISO স্টুডেন্ট, PwC কলকাতার টিমে সবাই। আচ্ছা, তো এইভাবে আমরা জিনিসটাকে এমন করেছি যে দেখুন জিনিসটা হচ্ছে যত শেখাতে পারবেন তত বেশি আরও নিজের নলেজ বাড়ে, নিশ্চয়ই, ঠিক আছে। কারণ কি আমরা দুটোকে কেন ফোকাস করে চলছি, যে আমাদের সার্ভিস অলরেডি চলছে, যে আমরা ক্লায়েন্টকে হ্যান্ডেল করছি, ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের সিকিউরিটি এনহান্স করছি, প্লাস আমরা ট্রেনিংটাও দিচ্ছি এই কারণেই যে যেন দুটো নলেজ একসাথে থাকে। শুধু যেমন আপনার সাথে আমার এটা হওয়ার আগে কথা হচ্ছিল যে
এই যে আমরা যে সার্ভিস দিচ্ছি যে এটা আলাদা কেন, ট্রেনিংটা কেন দরকার, আমরা কেন জিনিসের স্টার্টিং যেতে হলো যে আমাদের কথাবার্তা যে আমরা একটু আলাদা কেন, বিকজ আমরা যাদেরকে শেখাচ্ছি না তাদেরকে আমরা শুধু থিওরি পার্টে ফোকাস করছি না, আমরা প্রথমেই বলছি যে এটা কয়েকটা সেট অফ রুলস যেটা আপনাদেরকে ফলো করতে লাগবে, আর তারপরেই ওদেরকে বলছি যে কী কী প্র্যাকটিক্যাল থিঙ্কিং দরকার ওগুলো নিয়ে কাজ করতে। এটাই হচ্ছে পুরো আমাদের ISOH এর ব্যাপারটা। একবারে অবশ্যই যারা আমাদের সাথে এই মুহূর্তে কথা বলতে চাইছেন 0353246194 এই নাম্বারে কথা বলুন। এবং আরও একটা কথা, আমি নাম্বারগুলো বলছি যেগুলো খুব জরুরি, আপনাদের সাহায্য করবে। হেল্পলাইন নাম্বার 9007392360, একটি নাম্বার, অপরটি 8100438663। এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার আপনারা হেল্পলাইন ইউজ করতে পারেন। ISOEH এর অ্যাড্রেস হলো বাঘাযতীন পার্ক, ঠিক রেজিস্ট্রি অফিসের ওপরে, এবং সেটি খোলা থাকে সোম থেকে রবি, মানডে থেকে সানডে আমাদের অফলাইন ক্লাসেস চলে। আচ্ছা, অফলাইন ক্লাসেস সানডে চলে, Sunday এবং সোম থেকে স্যাটারডে পর্যন্ত কিন্তু পুরো খোলা থাকে, মানে মানডে টু স্যাটারডে পুরোপুরি খোলা থাকে। তাহলে যোগাযোগ অবশ্যই করতে হবে। এবং যারা এই মুহূর্তে যারা গার্জিয়ানরা দেখছেন বা যারা স্টুডেন্টরা তোমরা দেখছো, সরাসরি ওই যে জায়গাটা যেটি শুরুতে বলেছিলাম যে যদি কিছু করে দেখাতে চাও তাহলে ISOEH-কেই কিন্তু সঙ্গী করে নিতে পারো। অবশ্যই ISOEH এর কোর্সগুলো করে জীবনে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়া যায় যাতে প্রতিটি মানুষ একটা জায়গা থেকে বলবে বাহ, খুব ভালো এবং খুব সুন্দর একটা অপরচুনিটি, যেটাকে কাজে লাগিয়ে অনেকটা দিকে এগিয়ে গেছো। যাই হোক, আরও একটা কথা বলি, এই যে আমরা কোর্সগুলো নিয়ে আলোচনা করছিলাম, আমি একটু মিস্টার চন্দনের কাছে আসবো, সেটি বলবো কি কি ট্রেনিং প্রোভাইড করে সেটি একটু আমি দেখুন, শুনি। আমরা ডিফারেন্ট টাইপ অফ ট্রেনিং আমরা প্রোভাইড করি। ফার্স্ট অফ অল আমরা ট্রেনিং প্রোভাইড করি, কিছু গ্র্যাজুয়েশন ট্রেনিং থাকে যেটা আমাদের বেঙ্গলে বলতে পারেন খুব কম কলেজই করায়, যেমন BSc ডিজিটাল ফরেন্সিক অ্যান্ড BSc সাইবার সিকিউরিটি। ওকে, তারপর আমরা কিছু ডিপ্লোমা কোর্সেস করাই, ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি অ্যাডভান্স অ্যান্ড ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি বেসিক। ওকে, এছাড়া আমরা কিছু শর্ট টার্ম স্কিল বেস ট্রেনিং প্রোভাইড করি। আমরা ট্রেনিং যেটা প্রোভাইড করি আমরা ডিফারেন্ট জায়গায় করি, যেমন আমাদের কাছে স্টুডেন্টসরা করে যারা কলেজ স্টুডেন্টস বা ক্লাস 12 পাস করেছে এরকম স্টুডেন্টস, বা এমন অনেক কর্পোরেট স্টুডেন্ট থাকে, অথবা আমরা কিছু কলেজের স্টুডেন্টসদেরকে ডাইরেক্টলি কলেজের সাথে ট্রেনিং করাই, স্কিল বেস ট্রেনিং যেগুলো হয় জবের জন্য রেডি করি। সে রিনাউন কলেজ আছে প্রচুর, ঠিক আছে। এবার প্রত্যেকটা কোর্সের আমাদের কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, অ্যাডমিশন ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার প্রত্যেকটা কোর্স তো সব স্টুডেন্টের জন্য সমান নয়, মানে প্রয়োজনীয় নয়, যে স্টুডেন্টটা তাদের প্রোফাইল, তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার কোয়ালিফিকেশনস, এর উপরে বেস করে কিন্তু আমাদের ট্রেনিংগুলো হয়। তো ইনিশিয়াল এখন ক্লাস 12-এর বোর্ড রিসেন্টলি এক্সাম শেষ হয়েছে, আমি সেই হিসাবে যদি বলতে চাই, আমাদের BSc ডিজিটাল ফরেন্সিক অ্যান্ড BSc সাইবার সিকিউরিটিটা নিয়ে আমি 2 লাইন বলছি। BSc ডিজিটাল ফরেন্সিক হচ্ছে একটা গ্র্যাজুয়েশন কোর্স যার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাস 12 পাস হতে হবে উইথ সায়েন্স অথবা ম্যাথমেটিক্স, আপনাকে কম্পালসারি থাকতে হবে একটা সাবজেক্ট, তাহলে স্টুডেন্টরা এনরোল করতে পারবেন এই কোর্সে। এই কোর্সটা আমাদের কলকাতা ক্যাম্পাসে চালু আছে, অলরেডি অ্যাডমিশন চলছে এখন। আর BSc সাইবার সিকিউরিটিটা এমন একটা কোর্স, লাইক অনেক স্টুডেন্টসরা আছে হয়তো ক্লাস 12-এ আর্টস, সায়েন্স, কমার্স স্ট্রিম চুজ করেছে, কোনো স্টুডেন্ট হয়তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাওয়ার ইচ্ছে ছিল, কম্পিউটার নিয়ে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু কোনো কারণে ক্লাস 12-এ সায়েন্স নিতে পারেনি। তো সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টগুলোর জন্যও কিন্তু একটা অপরচুনিটিস তৈরি করেছে ISOE, যেখানে আমরা BSc সাইবার সিকিউরিটিটা প্রোভাইড করছি। সেই BSc সাইবার সিকিউরিটির কোর্সটা যদি তারা জয়েন করতে পারে, যে কোনো ক্লাস 12 পাস স্টুডেন্ট করতে পারে, কোনো ক্রাইটেরিয়া নেই, তাহলে কিন্তু তারা পরবর্তী লাইফে যদি সাইবার সিকিউরিটিতে নিজে কেরিয়ার তৈরি করে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং যে গ্র্যাজুয়েটগুলো থাকছে তাদের সাথে কিন্তু কম্পেয়ার করছে বা তাদের থেকে অনেক বেটার জায়গায় পৌঁছতে পারছে। কারণ সাইবার সিকিউরিটি অলওয়েজ প্রেফার করছে যারা এই সাইবার সিকিউরিটি নিয়ে গ্র্যাজুয়েশনস করছে। বা এই ট্রেনিংটার সাথে আরও একটা জিনিস অ্যাড আছে, এসি কাউন্সিল সার্টিফিকেশন যেটাকে বলা হয়, সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, যেটা একটা গ্লোবালি সার্টিফাইড, সেটা ইনক্লুড করা আছে এই কোর্সে। তার সাথে সাথে আরও কিছু জিনিস আছে যে আমাদের কোর্সটা কিন্তু ফার্স্ট টাইম এমন একটা গ্র্যাজুয়েশন কোর্স যেটা টোটালি 100% প্র্যাকটিক্যাল বেস। মানে আমরা নর্মালি যে গ্র্যাজুয়েশনসগুলো করি সেই গ্র্যাজুয়েশনসগুলো কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল থিওরি কনসেপ্ট পড়াশোনা করব, গ্র্যাজুয়েশনের পরে ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজ কিন্তু কখনো জব দেয় না, জব প্লেসমেন্ট প্রোভাইড করে না, কিন্তু এই কোর্সটা করলে কিন্তু 100% প্লেসমেন্ট সাপোর্ট পাবে। এটাই আমি বলছিলাম। এবং এখানে আমরা একটু থামবো, ISOEH এর একটা ছোট্ট ক্লিপিং আমরা দেখব,
সঙ্গে থাকুন, ফিরছি তারপরে। দেখে নিলাম সেই ক্লিপিংসটা, এবং সেখানে ওই সিআইডি অ্যান্ড কলকাতা পুলিশ দেখা গেল। এবং এটিতে আমার একটা বিশেষ আনন্দ হলো যে সিআইডি আর কলকাতা পুলিশের মতো জায়গাতে কাজ করা, এই কোর্সটি করে। এবং সেটি শুধু কথা কথা নয়, শিলিগুড়িতেও কিন্তু এখানে কমিশনারেটেও ISO/EH এর থেকে কোর্সেস করে কিন্তু শুরু করেছে। ওয়ার্কশপগুলো করা হয়েছে, কিছুদিন আগেই ওয়ার্কশপ হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ISO/EH এর পক্ষ থেকে। তো সেই জায়গাগুলো তো একেবারেই খোলা রয়েছে, চাকরির জায়গাগুলো। সন্ধানটা শুধু আমরা দিচ্ছি, কোর্সেসগুলো করে নিতে হবে। কিছু কিছু ছোট ছোট কোর্সও আছে, শর্ট টার্ম আছে, যেরকম সেটা কি রয়েছে? দেখুন, আমাদের কাছে যখন কিছু স্টুডেন্টসরা আসে, তারা যদি ভাবে যে অ্যাকচুয়ালি আমার কাছে অত লং টার্ম সময় নেই, যে আমি অনেক সময় দেবো, খুব শর্ট টাইমে আমি কিছু কোর্স করতে চাই, সেই টাইমে আমাকে প্রথমে কি ভাবতে হবে যে লাইক আমি কি করতে চাই। তো ইনিশিয়াল লেভেলে, বিগিনার লেভেল থেকে যদি আমরা শুরু করতে চাই কোনো কোর্স, যে কোনো, সে গ্র্যাজুয়েট স্টুডেন্ট হতে পারে, ক্লাস 12 পাস স্টুডেন্ট হতে পারে, বা আদার্স যে কোনো ফিল্ডে থেকে, তো আমরা দেখুন, এথিক্যাল হ্যাকিং এর মধ্যে সাইবার সিকিউরিটিতে দুটো পার্ট হয়, একটা নেটওয়ার্ক সিকিউরিটি, একটা সফটওয়্যার সিকিউরিটি, ঠিক আছে? যদি আর্টস বা কমার্স স্টুডেন্টরা আসে, তো আমরা কি নর্মালি তাদেরকে কি করি, লাইক একটা সাপোর্ট করি, প্রথমে নেটওয়ার্কিংটা শিখতে বলি। নেটওয়ার্কিং ছাড়া কিন্তু এথিক্যাল হ্যাকিং একদমই শেখা যায় না, ঠিক আছে? তো নেটওয়ার্কিং, তার সাথে আমরা এথিক্যাল হ্যাকিংটা সাজেস্ট করি নর্মালি। তো নেটওয়ার্কিং আর এথিক্যাল হ্যাকিং এটা খুব মোটামুটি 3 to 4 মান্থসের মধ্যে শেষ করা যায়। এবার সেই ক্ষেত্রে যদি
কিছু ইঞ্জিনিয়ারিং ছেলেমেয়েরা থাকে যারা অলরেডি ইঞ্জিনিয়ারিং করছে বা প্রফেশনালস, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিট করে জব পাওয়া যেতে পারে, ঠিক আছে। কিন্তু বা আদার্স আর্টস বা কমার্সের স্টুডেন্টরা যদি করে, তার সাথে আমরা কিছু তাদেরকে আমরা গাইড করি যে কম্পিউটার হার্ডওয়্যারটা যদি বা লিনাক্স বা সার্ভারটা যদি তোমরা অ্যাড করে নাও, তাহলে কিন্তু তোমরাও জব পেতে পারো ইনিশিয়াল লেভেলে কিছু একটা নেটওয়ার্ক অ্যাডমিন বা নেটওয়ার্কের উপরে জব। সেই ক্ষেত্রে ধীরে ধীরে নিজেকে আপগ্রেড করতে পারো, লাইক যে কোর্সটাতে ধরে নাও সাইবার সিকিউরিটিতে, এইভাবে করে এগোতে পারে। প্রচুর কোর্সেস আছে, আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন যে মোর দ্যান 50 টাইপস অফ কোর্স আমাদের কাছে আছে, শর্ট টার্ম কোর্সেস, কিন্তু প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে প্রত্যেকটা কোর্সের। এবং এই কোর্সগুলো করেই প্লেসমেন্ট প্লেসমেন্ট আমরা সবসময় সাপোর্ট যেটা দিই সেটা হচ্ছে, দেখুন একটা প্লেসমেন্ট পেতে গেলে ফার্স্ট কি করতে হয়, যে পার্টিকুলার যে জবটা রিকোয়ারমেন্ট আছে সেই জবের জন্য কি কি নলেজ থাকা দরকার, একেবারে একদম। তো আমরা সেই হিসাবে গাইড করি। কেউ যদি আমাকে এসে বলে যে স্যার আমি একটা পার্টিকুলার এই কোর্সটা করব, আমি কি জব দেওয়া যাবে, আমাদের যদি সেই ফুলফিল না করে রিকোয়ারমেন্টটা, তাহলে কিন্তু আমরা জব দিতে পারবো না। আমরা আমাদের ডিপ্লোমা কোর্স বা গ্র্যাজুয়েশন কোর্সের ক্ষেত্রে আমরা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট 100% দিই। তার সাথে আমরা স্টুডেন্টদের এইভাবে বলি, যারা শর্ট টার্ম কোর্সেসগুলো করে তারা যদি আমাদের কাছে প্রচুর ভ্যাকেন্সিস থাকে, যদি সেই হিসাবে ক্রাইটেরিয়া ম্যাচ করে, আমরা রেফার করি তাদের ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে। তো শর্ট টার্ম কোর্সের ক্ষেত্রেও শর্ট টার্ম কোর্সের ক্ষেত্রে সুতরাং কোর্সগুলো করে নিতে পারলে আখেরে লাভ কিন্তু স্টুডেন্টদেরই হবে যারা করতে চাইছেন এই কোর্সগুলো, এবং দ্রুত যোগাযোগ করতে হবে আইএসও ইএইচ এর সাথে। এই ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিংয়ের যোগাযোগ করার যে ঠিকানা সেটি তো রয়েছে, সেটি হলো বাঘাযতীন পার্ক, রেজিস্ট্রি অফিসের ঠিক ওপরে। সোম থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে, রোববারে কিন্তু অফলাইন ক্লাসেস হয়, সুতরাং যোগাযোগ করা যেতেই পারে। এবং এই ক্লাসের টাইমটা কতক্ষণ করতে হবে? আমাদের মানডে থেকে স্যাটারডে পর্যন্ত, শিলিগুড়ি ব্রাঞ্চের কথা বলছি, শিলিগুড়ি ব্রাঞ্চে অফলাইন ক্লাসেস মর্নিং 10টা থেকে 7টা পর্যন্ত ক্লাসেস চলে। ডিফারেন্ট টাইমিংস থাকে, ব্যাচ স্লটস থাকে, স্টুডেন্টরা যেভাবে টাইমিং সুইটেবল সেই হিসাবে আমরা ব্যাচ প্রোভাইড করি। আর সানডের ক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচেস প্রফেশনালদের জন্য চলে। সেটা যদি ভুবনেশ্বরেও হয় আইএসওএইচ এর শাখা, সেখানের ক্লাসেসটাও আপনাদের একদম বলছি, ভুবনেশ্বর হোক, কলকাতা হোক, শিলিগুড়ি হোক, অনলাইন ব্যাচের ক্ষেত্রে কি হয়, আমরা সেন্ট্রালাইজ ক্লাস করাই। কখনো আমাদের ফ্যাকাল্টি একসাথে, কখনো হয়তো আমাদের অনেকের কনসেপ্ট আছে, একটা কথা বলি, তাই অনেকে ভাবে কি স্মল সিটিজ বলে হয়তো কোয়ালিটিটা অত ভালো হবে না, মেট্রো সিটিতে গেলে হয়তো ভালো কোয়ালিটির ফ্যাকাল্টি পাবে। আমিও যখন ছোটবেলা থেকে পড়াশোনা করছিলাম আমারও এই কনসেপ্টটা ছিল, একটা এমএ আমিও কলকাতায় গিয়ে পড়াশোনা করে এসেছিলাম। কিন্তু আমরা যে কোয়ালিটিটা মেনটেন করি সেন্ট্রালাইজ, মিনস আমাদের এমন অনেক ফ্যাকাল্টি আছে, সাথে সৌম্য আছে এখানে, ও কিন্তু আমাদের যখন অনলাইন ব্যাচ শিডিউলস হয়, তখন ধরুন হয়তো কখনো শিলিগুড়ি থেকে অথবা কলকাতা থেকে অথবা ধরুন ভুবনেশ্বর থেকে যে ফ্যাকাল্টি আমাদের ক্লাসটা নিচ্ছে। এবার স্টুডেন্টস অনলাইনের ক্ষেত্রে অল ওভার ইন্ডিয়া, এমনকি কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়ার বাইরে থেকেও কিন্তু স্টুডেন্ট জয়েন করছে। আমি নিজে জয়েন করিয়েছি, এরকম অনেক স্টুডেন্ট আছে জামাইকা থেকে, ইউকে থেকে, দুবাই থেকে, তো প্রচুর স্টুডেন্টস আছে যারা, কারণ দুবাইতে প্রচুর রিকোয়ারমেন্টও আছে এই নেটওয়ার্ক সিকিউরিটি এগুলোতে, সেই ক্ষেত্রে প্রচুর স্টুডেন্টসরা আছে যারা এখানে জয়েন করছে। তো সেন্ট্রালাইজ ওয়েতে হওয়াতে কি হয়, আমাদের কোয়ালিটিটা কিন্তু সেম থাকছে, একদম আইএসওএইচ। কেউ কখনো ভাববেন না যে আমি শিলিগুড়ি ব্রাঞ্চ বেটার হবে না কলকাতা ব্রাঞ্চ বেটার হবে, যেহেতু কলকাতা হেড অফিস, অনেক সময় অনেকে ভাবে এই জিনিসটা, কিন্তু সেম ক্যাটাগরিজ লাইক কোনো ব্র্যান্ড, যে কোনো একটা ব্র্যান্ডেড জায়গায় আমরা যদি ডমিনোজে যাই, সেই ক্ষেত্রে ডমিনোজ কিন্তু সব জায়গায় সেম। তো সেই রকম জিনিসটাই কিন্তু আইএসওএইচ, একটা ব্র্যান্ড, যেখানে যাবেন আপনি কোয়ালিটি কিন্তু সেম পাবেন। একেবারে। বিশেষ সৌম্যকে জিজ্ঞেস করবো, আমি যে হ্যাকিংয়ের কথা বলছিলাম, এটাতে আমি গতকালই ভাবছিলাম যে অনেক দিন ধরে মেইল আইডিটা, পাসওয়ার্ডটা সেটা চেঞ্জ করছি না, সেক্ষেত্রে আমার তো বিশেষ বিপদ হতে পারে। কেননা এখন তো হ্যাকার্সদের একেবারেই রমরমা, যে কোনো জায়গা থেকে কিছু করলেই টক করে হ্যাক করে নেবে, আপনি নিজেও বুঝতে পারবেন না, এরকম হয়ও। তো সেক্ষেত্রে এটা কি আপনারা কি বলেন, কতদিন পর পর এই পাসওয়ার্ডটি চেঞ্জ করে? দেখুন, আমাদের যে প্রসিডিওর আছে 30 ডেজ, 30 ডেজ পরে নতুন পাসওয়ার্ড, আর পাসওয়ার্ডটা যেন পুরনো কোনো পাসওয়ার্ডের কম্বিনেশন না হয়। আচ্ছা, পুরনো যে পাসওয়ার্ড ছিল তার কম্বিনেশন। আচ্ছা, অনলাইনে যেই মানি ট্রান্সফারগুলো যেগুলো হয়, সেখানেও যে পাসওয়ার্ডটা থাকে সেটাও কি চেঞ্জ করে দেওয়া উচিত 30 ডেজ? নিশ্চয়ই, যে কোনো জায়গায় পাসওয়ার্ড, আর ইভেন এমন করা উচিত যে কোনো দুটো জায়গার পাসওয়ার্ড যেন সেম না হয়। আচ্ছা, কারণ আমার জিমেলের আইডি অ্যান্ড ট্রানজাকশনের আইডি একই, ওটা হতে পারে না।
এবার ধরে নিন আপনার জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড আমি পেয়ে গেলাম, আমি চেষ্টা করতে পারি আপনার ইউপিআই আইডিটাকে ম্যাচ ওটাতে পাসওয়ার্ডটাকে ইউজ করা, আচ্ছা, করতেই পারে। এটা এটা একটা কনসেপ্ট আছে যেটা বলে পাসওয়ার্ড স্প্রেইং অ্যাটাকটাকে বলা হয়, যেখানে কি হয় ধরে নিন যে আমার একটা কোম্পানি আছে, কোম্পানি 10 জন আছে, 10 জনের মধ্যে 2 জনের পাসওয়ার্ড সেম হতে পারে। তো আমরা যখনই কোনো একটা পাসওয়ার্ড পাই আমরা শুধু এক জায়গায় ট্রাই করি না, আমরা 1000 জায়গায় ট্রাই করি। আপনার যতগুলো অ্যাকাউন্ট সব জায়গায় আমি ট্রাই করবো পাসওয়ার্ড, তো দুটো পাসওয়ার্ড সেম হয়ে যায়, আপনার জিমেল তো অলরেডি হ্যাক হয়ে গেছে, তারপর আপনার ইউপিআইও গেল, যে ফেসবুকেও থাকে ফেসবুকও তাহলে হ্যাক হয়ে গেল। একেবারে কয়েক মুহূর্তে কিন্তু একেবারে সব উল্টোপাল্টা হয়ে যায়। একদম, কেন এখন আমাদের সব কিছু অনলাইন, প্রত্যেকটা জিনিস আমাদের অনলাইন। যদি একটা জায়গায় ইনফরমেশন লিক হয়ে যায় ওটাই অন্য সাথে কানেক্টেড। আপনারা দেখবেন যে আমি যদি কোনো কিছু যে কোনো একটা অনলাইন শপিং সাইটে আমি সার্চ করলাম, তার 10 মিনিট পরে কিন্তু ফেসবুক খুললে ওটারই অ্যাড দেবে আমাকে, বিকজ তারা কি করছে অ্যাডভার্টাইজমেন্টটাকে শেয়ার করছে, যে পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট যে কনসেপ্টটা, যেটা এখন অনেক মোবাইল কোম্পানি বন্ধ, অ্যাপেল যারা করেছে অ্যাপেলে কোনো পার্সোনাল অ্যাড হয় না, তো ওটা শুধু অ্যান্ড্রয়েড আর বাকি মোবাইল উইন্ডোজে হয়। তো এইগুলো কেন করা হচ্ছে, যেন কোনো জায়গায় ইনফরমেশন না শেয়ার হয় আর লিমিটেডলি শেয়ার হয়। একেবারে তো এই কারণেই বলছি যে আপনি যখন পাসওয়ার্ডের কথাটা বলছি, পাসওয়ার্ড সব জায়গায় আলাদা হবে। পাসওয়ার্ড একটা প্রসিডিওর আছে আবার লেখার একটা, যেটা আমরা বলি। হ্যাঁ হ্যাঁ, এই পাসওয়ার্ডের প্রসিডিওরটা খুব জরুরি। হ্যাঁ, খুবই জরুরি। এবার পাসওয়ার্ড হচ্ছে 8 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে হওয়া উচিত। ক্যারেক্টার মানে আইদার একটা 8 to লেটার, 16 8 to 16 আইদার লেটার হতে পারে অথবা নাম্বার, স্মল কেস অথবা আপার কেস। তো বেসিক কনসেপ্টটা হওয়া উচিত এরকম যে একটা আপার কেস ক্যারেক্টার থাকবে, একটা স্মল কেস ক্যারেক্টার থাকবে, একটা সিম্বল থাকবে, একটা নাম্বার থাকবেই, তারপরে আপনি একটা কম্বিনেশন বানান। আচ্ছা, একটা এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় থাকতেই লাগবে। আর নিজের কোনো ডিটেলস দিয়ে পাসওয়ার্ড বানাতে না। অনেকে তো যেরকম ডেট অফ বার্থ দিয়ে পাসওয়ার্ড বানায়, বেশিরভাগ এটা হয়। সবাই বানায়, আমিও বানিয়েছি এটা, আমিও বানিয়েছি এটা। এটা শুরুতে, এখন আর হয় না বিশ্বাসম্য, এখন আর হয় না, এখন সেটা আমরা করি না। না, এখন আমরা নিশ্চয়ই জেনে আপনি গেছি যেটা এটা। বললেন সেই পথেই আমাদের পাসওয়ার্ডগুলো থাকে। হ্যাকারদের ক্ষমতাও নেই সেখানে গিয়ে কোনো হাত দিতে পারে। তো সেইভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরে প্রত্যেককে, যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলি, যারা অনলাইনে এই মানি ট্রানজাকশান এগুলো করে থাকেন, খুব সাবধান। এবং তার জন্যই কিন্তু পাসওয়ার্ড চেঞ্জের কথাটা আমি শুনে নিলাম এবং আপনাদেরকে জানালাম, করতে হবে সেটি মাঝে মাঝে। আপনি হয়তো ফেসবুক হয়তো গুরুত্ব নেই আপনার কাছে, কিন্তু সেই ফেসবুকের থ্রুতেই কিন্তু ঢুকতে পারে আপনার অ্যাকাউন্টসে গিয়ে, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। হ্যাঁ, এবার এমন হতে পারে যে ফেসবুকে ধরে নিন আমি খুব নিজেকে সিকিউর রাখি, আমার সব কিছু লুকানো চুরানো। ধরে নিন আপনার একটা ফ্রেন্ড ঢুকে আসলো, দেখলেন যে প্রোফাইল ভালো ভালো ফলোয়ার্স আছে, আপনি অ্যাকসেপ্ট করে নিলেন, 2 দিন কথা হলো, আপনার পার্সোনাল ইনফরমেশন ওনাকে দিয়ে দিলেন। সেটাও কিন্তু একটা প্রবলেম। একেবারে যে হ্যাকিং জিনিসটা যে শুধু ইলেকট্রনিক ডিভাইস দিয়ে হয় সেটাও একটা ভুল ধারণা। একটা কনসেপ্ট আছে যেটাকে বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। একটা মানুষের সাথে কথা বলে মানুষের ব্যাপারে অনেক ইনফরমেশন বার করা যায়। তো এটাও কিন্তু এথিক্যাল হ্যাকিংয়ে শেখানো হচ্ছে। তো এবার এটার থেকেও আমাদেরকে কিন্তু একটা নিজেকে বুঝতে লাগবে যে কতটুকু ইনফরমেশন কতজনকে দেওয়া উচিত। আমি যদি চাই আমার ব্যাপারে অনেক কিছু বলতে পারবো, কিন্তু আমাকে লিমিটে বলতে লাগবে, নাহলে আমার ব্যাপারে অনেকে যারা যদি জেনে থাকে যে কীভাবে কালেক্ট করতে লাগে ডেটা, তারা কিন্তু আমার পাসওয়ার্ডও বার করতে পারে যদি অতটা ভালো লেভেলে বুঝে থাকে কথাবার্তা। তো শুধু এথিক্যাল হ্যাকিং এটা না যে আইটি ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস না, স্টার্ট হয় হচ্ছে হিউম্যান থেকে। হিউম্যান থেকে কেন যত হ্যাকিং হয় হিউম্যানের জন্য হয়, কারণ কেন ওই ইনফরমেশনগুলো অল্প অল্প করে দিতে থাকে। একটা কম্পিউটার আছে, কম্পিউটারের যে কনফিগারেশন যে করছে ওটা কম্পিউটার নিজে করছে না, একটা হিউম্যান গিয়েই করছে। এবার সেই যদি নলেজেবল না হয়, হ্যাকিং ওইখান থেকে স্টার্ট হয়। এবার ধরে নিন আমি একটা প্রসিডিওর ফলো করি যে আমি কিভাবে বাড়ি ঢুকবো, কি করবো, প্রত্যেকদিন এটা চলে আমার একই রকম। তো এবার ধরে নিন একদিন ওটা কেউ বুঝে নিল আর আমার ঢোকার আগে আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলো আমাকে জাস্ট কিডন্যাপ বা কিছু করার জন্য, মানে জাস্ট একটা এক্সাম্পলের জন্য। তো এই জিনিসগুলো কিন্তু সবাইকে বুঝতে লাগবে, কেন এটা হয়তো আমরা ভাববো যে কেন আমার সাথে কেন হবে, আমি কে যে করবে, কিন্তু হতে পারে। এখন আমি আপনাদের দুজনকেই বলি, এই যে সোশ্যাল সাইটগুলোতে না পুরোপুরি তথ্য তুলে দিতে নেই। আমরা ফেসবুকে বড় বেশি খোলামেলা হয়ে যাই, কোনো কোনো ক্ষেত্রে এমন সব তথ্য তুলে দিই, সেই তথ্যগুলো ভবিষ্যতে আমাদেরকে চিন্তাভাবনার ভিতর ফেলে। কারণ আমরা ভাবছি হয়তো আমি একটা বাহবা কুড়ানোর মতো কাজ করছি, আমার সম্পূর্ণ তথ্য, আমি কখন কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কতদিন সেখানে থাকবো, কোথায় ঘুরতে গেলাম, এই সমস্ত তথ্যগুলো দিয়ে দিচ্ছি। হ্যাকার্সদের কিন্তু সুবিধা বা কিডন্যাপার্সদের খুব সুবিধা এক্ষেত্রে, আপনাকে লোকেট করা,
অ্যাকচুয়ালি যারা ক্রিমিনালস আছে তারা কিন্তু অলওয়েজ ফলো করতে থাকে আমাদেরকে, লাইক যখন আমরা কারণ তারা তো ফেসবুকে কাজ খোঁজে, হ্যাঁ কি করবে? ধরুন একজন কোনো ক্রিমিনালস একজনকে কোনো একটা ফিমেলকেই ধরুন মহিলাকে ফলো করছে, সে কোথায় যাচ্ছে, কোথায় ফটো পিকচার্স দিচ্ছে, কোথায় কোন লোকেশনে ঘুরতে যাচ্ছে, তো সে সেইভাবে কিন্তু সে তার কাছে পৌঁছে যেতে পারে পুরোপুরি। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু একদমই আমাদের বন্ধ করা উচিত, রেগুলার ফেসবুকে আপডেট দেওয়া, মানে কিছু কিছু দেবে, এটা তো একদম বন্ধ করা সম্ভব না, এটা আমরা নিজেরাও করি। এবং এই যে এবং সেক্ষেত্রে একটা কথা বলছিলাম যে ছবিগুলো দেওয়ার ক্ষেত্রে যে ফুল রেজুলেশনে ছবিগুলো না দিয়ে সেখানে একটু কম রেজুলেশনে স্ট্রেট ছবি না দিয়ে একটু ঘুরে গিয়ে ছবি দেয়া এটা খুব জরুরি। কারণ হচ্ছে ধরে নিন এটা একটা বিদেশি একটা কোনো জায়গায় হয়েছিল যে একটা লোককে আইডেন্টিফাই করা হয়েছিল যে ও কীভাবে দাঁড়ায়, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার দিত। তো যখন ওকে মানে ও একটা ক্রিমিনাল ছিল, ওকে ধরা হয়েছিল এভাবে। এবার ধরে নিন যে আমি একটা পিকচার দিচ্ছি এক জায়গায় বারবার, ঠিক আছে, এবার পিকচারের মধ্যে দেখবেন যখনই আমরা কোনো পিকচার আপলোড করি ওটা লোকেশন আপলোড হয়ে যায় কিন্তু। এবার ধরে নিন আমি প্রত্যেক দিন ওই একটা সময় বা ওই একটা ধরেন 1 ঘন্টা 2 ঘন্টার একটা আপলোড করছি, তার মানে লোকটা জানবে যে ও প্রত্যেক দিন বা সপ্তাহে ওই দিন মঙ্গলবার সোমবার যে কোনো একদিন ওইখানেও থাকে। এটাও কিন্তু একটা ইনফরমেশন। তো মোবাইলের আমরা ভাবি হচ্ছে মোবাইলের লোকেশন অন করে থাকলে আমার মোবাইলের সব কিছু ডেটা ভালো, একদিক দিয়ে ভালো যে সব ডেটা থাকবে, সবার সাথে কানেকশন থাকবে, কিন্তু এটা করা উচিত না কিন্তু একেবারে। আর সেই ক্ষেত্রে আরো একটা বলি, আপনার শিশু সন্তানদের হয়তো ছবি আপলোড করছেন, কোনো কোনো ক্ষেত্রে কিডন্যাপার্সদের খুব সুবিধা হয়ে যায় সেক্ষেত্রে আইডেন্টিফাই করতে। এটা তো একদম দেখুন ইন্ডিয়াতে এখনো পর্যন্ত না মানে একটা হয়েছে যারা আইটি রিলেটেড নলেজেবল লোকজন তারা হচ্ছে এই কাজটা কখনো করে না, করে তারাই বেশি করে না তারা বেশি করে কিন্তু তাদের ভিতরে একটা হ্যাঁ তাদের একটা লিমিট থাকে, কিন্তু secure ব্যাপারটা থাকে, দেখবেন যারা security বেশি বিষয়টা। আইটিতে যাচ্ছে না তারাই কিন্তু বেশি হ্যাক হচ্ছে। হ্যাঁ সেটাও তো হয়। এবার এই কারণে বিকজ তাদের কোর কনসেপ্টটা নেই যে কতটা লিমিট, যেমন আমি প্রথমেই বললাম যে আমরা হ্যাকিং যখন শেখাচ্ছি লিমিট শেখাচ্ছি কিন্তু সেই লিমিটটা ক্রস না করতে হয়। এবার যদি আমি ভাবি যে আমি সোশ্যাল মিডিয়াতে ইনফরমেশন দিতেই থাকবো আমাকে লিমিট বুঝতে লাগবে যে কতটুকু দিতে পারি আমি। এবার দেখবেন যে আমি একটা উদাহরণ দিতে চাই এটার মধ্যে, যে এখন অনেক বয়স্ক লোকরা কিন্তু ফেসবুকে আসছে, একেবারে মানে আমি আমার জেনারেশন থেকে দেখছি যে অনেক বয়স্ক লোকরা আসছে, অনেকে আছে। তারা সবচেয়ে বেশি ইনফরমেশন দেয়, প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন দেয়, এটা খুব খারাপ জিনিস। না এরকম শুধুমাত্র এজেড মানুষের কথা বলছি না, কম বয়সী মানুষ আছে, অনেকের হ্যাবিট আছে যারা হয়তো কিছু করে না, সারাদিন ওই সোশ্যাল মিডিয়া খুলে বসে আছে, তারা বিভিন্ন তথ্য আদান প্রদান করতে থাকে এবং সেখান থেকেই কোথায় একটা তথ্য লিক হয়ে গেল। আরে হচ্ছে, কারণ আমি যেটা বলছিলাম যে হ্যাকারদের কাজই তো সেটি, প্রফেশনটাই তো তাদের, তাই চুরি করা, মানুষকে ঠকানো, কিডন্যাপ করা, এটাই তো কাজ তাদের। হ্যাঁ এই কারণের জন্যই আসলে যেটা বলা হচ্ছে যে আমি এই কারণেই বলছিলাম আপনাকে যে এই কোর্সটা যে আমরা পড়াচ্ছি সেটা যে শুধু এমন না চাকরি পাওয়ার ফোকাস না, কিন্তু আপনি নিজের জন্য শিখতে পারবেন। একেবারে আমাদের অনেক স্টুডেন্ট আছে যে সিএ অলরেডি প্র্যাকটিস করছে, সেও কিন্তু শিখতে এসছে। ওর কারণ ছিল হচ্ছে ওর সাথে কিছু একটা ইনসিডেন্ট হয়েছিল, তারপরে ও নিজে শিখতে এসছে যেটা কীভাবে বাঁচাতে হয়। এখন মনে হয় মানে এই বর্তমান কালে সবাইকে শিখে রাখা উচিত, প্রতিটি মানুষকে শিখে রাখা উচিত, কারণ এমন একটা দিন আসবে হয়তো আজ থেকে 20 বছর পর আসবেই, আসতে হবে। তো সেই সময়ে আপনি সেইগুলো ঠেকাতে পারবেন না, কোন দিক দিয়ে আটকাবেন আমি তো কিছু জানি না। মানে এটা একটা অ্যাকচুয়ালি লাইক এখন এসেনশিয়ালস হয়ে যাচ্ছে সবার জন্য অ্যাকচুয়ালি। হ্যাঁ পুরো কোর্সটা যে করতে হবে এরকম ব্যাপার নেই, ইন্ডিভিজুয়াল লোক নিজেদের সেফটির জন্য কিছুটা বেসিক আইডিয়াস বেসিক কোর্সগুলো করে রাখতে পারলে তারা নিজেরা সিকিউর থাকতে পারবে। একেবারে, কারণ সেখানেই তো রয়েছে সেই জায়গায়। কারণ বেশিরভাগ মানুষ কি করেন, হয়তো এটিএমে যান, টাকা তোলেন, চলে আসেন, ওই কাজ। আপনি ভাবছেন যে কিছুই না, কোনো সময় একটা ছোট ভুল হয়ে গেল, সেই সুযোগটাই কিন্তু হ্যাকার্সরা নিয়ে নেয় এবং সেক্ষেত্রে আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন। শিখে রাখতে হবে, এটা ভয় দেখানো না। আইএসও ইয়েছে এই কাজগুলো শেখানো হয়, যাতে এই কাজগুলো শেখানো হয় বলতে এই সাবজেক্টগুলো করানো হয় যেগুলোতে এই হ্যাকিংকে আটকানো যায়। এবং সাইবার ক্রাইম এটিও রয়েছে এখন জনপ্রিয়, এইগুলো খুব জনপ্রিয় এখন, কিন্তু খুব স্টুডেন্টরা খুব লাইক করছে এগুলোকে, শুনতে ভালো লাগে যে হ্যাকিং শোনার সাথে সাথে কাজটা খুব ইন্টারেস্টিং বিষয় রয়েছে, একটা নতুনত্ব রয়েছে। যে এতদিন শুনতাম কোথায় সেই চোর পুলিশ এরকম কিছু একটা খেলা, সেরকম আমিও নিজে মনে হচ্ছে আমি কাউকে সাপোর্ট
দিচ্ছি, কাউকে রক্ষা করছি, কাউকে সিকিউর করছি আমার কাজের মাধ্যমে, সেটিও শিখে নেওয়া যায়। এবং এই মুহূর্তে কিন্তু আইএসও ইএইচে অ্যাডমিশন চলছে। যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যারা গ্র্যাজুয়েট হবে বা অনেক দিন গ্র্যাজুয়েট হয়ে বসে আছে, তাদের কিছু করার নেই, শুধুমাত্র একটা সরকারি চাকরি পাওয়ার জন্য বসে রয়েছেন, আইএসও ইএইচে যোগদান করতে পারেন। সরকারি চাকরির পাশাপাশি প্রাইভেট সেক্টরে প্রচুর কাজ রয়েছে, সেক্ষেত্রে যোগাযোগ করবেন অবশ্যই। আমি ফোন নাম্বার বলি 9007392360, একটি নাম্বার, অপরটি 8100438663। অ্যাড্রেস হলো আইএসও ইএইচ, বাঘাযতীন পার্ক, ঠিক রেজিস্ট্রি অফিসের উপরে, এবং সেটি খোলা থাকে সোম থেকে শনিবার পর্যন্ত, রবিবার দিন অফলাইন ক্লাস হয়। এই যে যদি কেউ মনে করে বাইরে থেকে এসে, ধরুন কেউ জলপাইগুড়ি থেকে এসে পড়তে যাচ্ছে, কেউ কুচবিহার থেকে এসে পড়তে যাচ্ছে, কেউ ওদলাবাড়ি থেকে পড়তে যাচ্ছে, কেউ মালবাজার থেকে আসেও স্টুডেন্টরা, তো তাদের কিভাবে পড়াশোনা? অলরেডি আমাদের কিন্তু বিভিন্ন নর্থ Communication টা বেঙ্গলে কেমন লাইক হয়? বলছি কুচবিহার, জলপাইগুড়ি, আপনার মাদারিহাট, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের স্টুডেন্টস অলরেডি আছে, কারেন্টলি ক্লাসেস করছে। ডিউ কোভিড টাইমে তারা বেশ কিছু স্টুডেন্টস আছে তারা অনলাইন করতো, কোভিডের পরে বা আগে যেটা ছিল তারা এখানে হোস্টেল বা পিজি নিয়ে থেকে কিন্তু ক্লাসেস করছে কন্টিনিউয়াস, কোনো তাহলে অসুবিধা তাহলে কিন্তু হয় সুবিধাই না। আছে। দূর দূর থেকে অনেক স্টুডেন্টস আছে আমাদের। আর বিকজ এখন সব কিছু অনলাইন চলে গেছে, সবাই প্রেফারও করছে অনলাইন ক্লাস করা, তাদের জন্য এটা সুবিধার জিনিস। আর আমরা এবং ফ্যাকাল্টিতে যারা রয়েছে খুব যত্ন সহকারে কিন্তু প্রতিটি স্টুডেন্টকে তৈরি করে। আমাদের প্রতিটা লাইভ ক্লাস হয়, আমরা এমন না যে কোনো স্টাডি মেটেরিয়াল দিয়ে দিই বা আমি ভিডিও তাই দিয়ে দিই। শুরুতে বলছিলাম, অনুষ্ঠান শুরু হওয়ার আগে আলোচনা করছিলাম, তখন বলছিলাম প্রতিটি ক্লাস কি প্র্যাকটিক্যাল, শুরু থেকেই প্র্যাকটিক্যাল, কোনো সেখানে থিওরিটিক্যালের বিষয় নেই। যতটুকু নর্মাল, যে বললাম ওই লিমিটটা আগে বলে দেওয়া, যে কতটুকু আমরা তোমাকে বলবো, কতটুকু তোমাকে করতে লাগবে, তারপরে তো প্র্যাকটিক্যালি হয়। আর তো মানে আর হ্যাকিং তো যদি হয় সব কিছু প্র্যাকটিক্যালি হওয়ার কথা। একেবারে হ্যাকিংটা প্র্যাকটিক্যালি হওয়া এবং শেখাটাও প্র্যাকটিক্যালি, এবং সেটিও কিন্তু শেখায় এই সাইবার সিকিউরিটি ট্রেনিং ইনস্টিটিউট। অবশ্যই আইএসও ইএইচে যোগদান করবেন। এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এথিক্যাল হ্যাকিংয়ের যেই অনুষ্ঠানে আপনারা এই মুহূর্তে দেখছেন, আপনার ঘরে যদি সেরকম সুযোগ্য সন্তানরা থাকে, দীর্ঘদিন ধরে বসে রয়েছে, পড়াশোনা করে কি করবেন দিশা পাচ্ছে না, কোথায় কাজ করবে, আপনি ভাবছিলেন একটা সরকারি চাকরি পেলে ভালো হতো, করিয়ে দিন আইএসও ইএইচের একটা কোর্স, করিয়ে দিন আইএসও ইএইচের একটা কোর্স। যারা প্রাইভেট জব করতে চায় সেই সব ক্ষেত্রে অপরচুনিটি রয়েছে, এবং এই অপরচুনিটিগুলো কিন্তু সুযোগ হারালে চলবে না, এই দ্রুত একেবারে গ্র্যাব করতে হবে সুযোগগুলোকে। কারণ এই মুহূর্তে আইএসও ইএইচে ভর্তি চলছে, এবং আপনারা অনলাইনে তো যোগাযোগ করতে পারেন, অনলাইন অফলাইন দুটোই আমাদের অ্যাভেলেবেল। কন্ট্যাক্ট নাম্বার 24x7 আমরা অ্যাক্টিভ থাকি, এনি টাইম আপনারা কল করতে পারেন সেই নাম্বারে, আমরা আপনাদের প্রপারলি সাপোর্ট করে দেবো, একেবারে কিভাবে দুটো ক্যারিয়ার নাম্বার, গাইডেন্স প্রোভাইড করব। দুটো নাম্বার, যেটি হেল্পলাইন নাম্বার বললাম, আরও একবার বলি, যেটি আপনাদের সাহায্য করবে 9007392360 এবং 8100438663। দেখুন, অনুষ্ঠানটি দেখে আপনাদের মনে হচ্ছে এতদিন পর এমন একটা অনুষ্ঠান একটা দেখলাম যেখানে দিশা পেলাম সঠিকভাবে, যেহেতু আমার সন্তানকে নিয়ে আর চিন্তা করতে হবে না, কারণ সেই জায়গাটাকে আমরা অনেকটাই সিকিউর করে দিলাম। একবার যোগাযোগ করবেন, এবং আইএসও ইএইচের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গেলে আপনারা ডিটেল পাবেন। আইএসও ইএইচ সম্বন্ধে জানতে হলে শুধুমাত্র এই 1 ঘন্টার অনুষ্ঠানে আপনারা জানতে পারবেন না, এটি আমরা এই কম সময়ে এত কিছু জানার রয়েছে, এটি বলে বোঝা যায় না। যেরকম আমি বললাম যে ফরেন্সিক ডিপার্টমেন্টের যে কাজ, অনেক কাজ, আমরা অনেক লাইক সিআইডি ডিপার্টমেন্টের যে কাজ, অনেক আমরা অনেক ফ্রি ওয়ার্কশপস করাই, আমাদের ইউটিউব চ্যানেলেও বিভিন্ন আছে, বা আমরা আমাদের লাইভ ওয়ার্কশপও আমাদের অফিসে করাই। কারণ কেউ যদি প্র্যাকটিক্যালি একটু জানতে চায়, আইডিয়াস নিতে চায়, তারা কিন্তু আমাদের এখানে আসতে পারে, সেগুলো অ্যাটেন্ড করতে পারে। একেবারে, যদিও এটাও তো একটা উপরি পাওনা, একদম, যে আমি একটু জেনে যাই, দেখি কি হচ্ছে। তো সুতরাং সেখানে আসলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে, হাতে কলমে দেখিয়ে দেবে, এবং সেখানকার প্রতিটি ফ্যাকাল্টি মেম্বার, প্রতিটি সেখানে যারা যুক্ত রয়েছেন, প্রতিটি মানুষ কিন্তু এ বিষয়ে খুব আশাবাদী যে উত্তরবঙ্গে তৈরি করতে পারবে এমন আইএসও ইএইচের এমন কিছু ছাত্রছাত্রীকে, যারা আগামী দিন কিন্তু পুরো ভারতবর্ষে কিন্তু দাপটের সাথে চাকরি করবে, এবং সেই জায়গাটা হবে পুরোপুরি সিকিউর, 100% জব রিপ্লেসমেন্ট, যেটি আমি বলছিলাম।
অবশ্যই আজকে আর সময় নেই। আইএসও ইএইচের অনুষ্ঠানে এতক্ষণ ছিলাম, আমাদের সাথে আজকে দুজন উপস্থিত ছিলেন, মিস্টার চন্দ্র রায়, ব্রাঞ্চ হেড আইএসও ইএইচ, মিস্টার সৌম্য মুখার্জি, ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট। আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। ধন্যবাদ আপনাদের যারা এতক্ষণ দেখলেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাংক ইউ।